বাংলাদেশে নির্বাচনের আর মাত্র কদিন বাকি থাকতে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার দ্বন্দ্ব আবারও চরমে উঠেছে। মানে একেবারে মুখোমুখি অবস্থানে পৌঁছেছেন দুজনে সেই একই সমস্যা নিয়ে সেনাবাহিনীর ভেতরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একেবারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় নিয়ে আসতে। 2024-এর আগস্টের আন্দোলনকে সফল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এই নতুন সরকার প্রতিষ্ঠায়। কিন্তু এই নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে কখনো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুছিয়ে বসতে পারেন নাই। মানে 2024-এর আগস্টে তিনি সরকারটা গঠন করে দিয়েছেন, ইউনূস সরকারটা, কিন্তু এই সরকার কখনো তাকে একটু নিশ্চিন্তে সেনাপ্রধান পদে বসে সেনাবাহিনী পরিচালনা করার সুযোগ দেয় নাই এই কয়েক মাসে, মানে এই 17-18 মাসে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ন্ত্রণচ্যুত করে তাকে নিয়ন্ত্রণ থেকে সরিয়ে আরেকবার সেনাবাহিনীর ভেতরে একটা নতুন নিয়ন্ত্রণ কেন্দ্র গড়তে মরিয়া হয়ে উঠেছেন নির্বাচনের মাত্র কদিন বাকি থাকতে ডক্টর ইউনূস আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূসের জন্য এটা খুব একটা ক্রুশিয়াল সময়, বিশেষ করে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সাথে জুলাই সনদকে হ্যাঁ ভোটে পাশ করিয়ে আনবার পর যে পরিস্থিতি তৈরি হবে তাতে তারা যেসব অপশন নিয়ে ভাবছেন, একটা বিপ্লবের জাতীয় সরকার গঠন, সকল দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠন, কিংবা কোনো এই সরকারটি আগামী 3 থেকে 9 মাস পর্যন্ত চালিয়ে নেওয়া, অন্তত যে সরকারের অধীনে নবনির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য বা গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে থাকবেন। এই সবগুলো অপশন নিয়ে যখন ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার, তখন তারা দেখছে একটা মাত্র প্রতিষ্ঠানে এখনো পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তাদের পক্ষে সম্ভব হয় নাই। আর সেই প্রতিষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানটিতে নিয়ন্ত্রণ রাখাটা, সরকারে থাকা, সরকার, নতুন সরকার গঠন, আগামী সরকারের ভবিষ্যৎ, 12 তারিখের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে, এই সব কিছু বিষয়ে একেবারে সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকা রাখবে সেই প্রতিষ্ঠান সেনাবাহিনীতে এখনো ইউনূস সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই। সেই জন্যই সেনাবাহিনীতে আবারও গুরুত্বপূর্ণ পদে রদবদল, পছন্দের লোককে বসানোর বিষয়ে মরিয়া হয়ে উঠেছে ইউনূস। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের লক্ষ্য সিজিএস পদটি, চিফ অফ জেনারেল স্টাফ। বাংলাদেশ সেনাবাহিনীতে চিফ অফ জেনারেল স্টাফ পদটিকে সেনাপ্রধানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে চিহ্নিত করা হয়। চিফ অফ জেনারেল স্টাফ, সিজিএসই আসলে অপারেশনাল ব্রেইন হিসেবে কাজ করেন সামরিক বাহিনীর। মানে তিনি আসলে প্রতিদিন সামরিক বাহিনী, সেনাবাহিনী কিভাবে তার কাজ করবে, সিভিল প্রশাসনের সাথে সেনা প্রশাসন যখন কাজ করে, ধরেন নির্বাচনী ডিউটি যে দেবে, কিভাবে নির্বাচনের সময় সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন থাকবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ অবনতি হয়ে গেলে কি ধরনের ভূমিকা সেনাবাহিনীকে নিতে হবে, এটা থেকে শুরু করে ইউনূসের আরেকটা যাতে গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য, সেটা হচ্ছে কেনাকাটা, প্রতিরক্ষা সংক্রান্ত সকল ক্রয় এবং বাজেট বরাদ্দ, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন সিজিএস বা চিফ অফ জেনারেল স্টাফ। চিফ অফ জেনারেল স্টাফ বাংলাদেশ সেনাবাহিনীর এমনই গুরুত্বপূর্ণ একটি পদ যে পদটিকে বলা হয় যে এই পদে থাকা ব্যক্তি হচ্ছে সেনাপ্রধান ইন ওয়েটিং। মানে সেনাপ্রধান যিনি হবেন তিনি এখন আপাতত অপেক্ষা করছেন চিফ অফ জেনারেল স্টাফ পদে। ওয়াকারুজ্জামানও চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আর খলিলুর রহমান গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছেন সেই সিজিএস পদে, যিনি সেনাপ্রধান কোনোভাবে অপসারিত হলে বা কোনো কারণে অনুপস্থিত হলে সাথে সাথে ডিফ্যাক্টো কমান্ডার হিসেবে কাজ করবেন, সাথে সাথে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে পারবেন, সেই সিজিএস পদে ডক্টর মোহাম্মদ ইউনূস আর খলিলুর রহমানের ইচ্ছা গত কয়েক সপ্তাহ ধরে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নিয়োগ প্রদানের। যেই
লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে 2025-এর ফেব্রুয়ারিতে ওয়াকার না হাসনাত রাজপথে ওই স্লোগান ওঠানোর পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইচ্ছা এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রয়োজনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেনাপ্রধান পদে বসানো। এই কাজটি এতদিনেও সমাধা করতে না পেরে এখন তারা চাইছেন সিজিএস পদে, কারণ সিজিএস পদে যিনি এতদিন দায়িত্বরত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, তিনি জানুয়ারি মাসের মাঝামাঝি অবসরে প্রস্তুতির যে ছুটি মানে এলপিআরে গেছেন, কাজেই পদটাও খালি হয়েছে। এখন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কাজ করেন, তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস আর খলিলুর রহমান চান সিজিএস পদে নিয়োগ দিয়ে এমন জায়গায় বসিয়ে রাখতে যে জুলাই সনদ পরবর্তী যে কোনো পরিবর্তন, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর যে কোনো সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত ইউনূস নিজে নিতে চান, সে সিদ্ধান্ত সেনাবাহিনীর ভেতরে এবং সেনাবাহিনীর সহায়তায় কার্যকর করতে যেন সিজিএস পদে তাদের বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দায়িত্ব পালন করেন। ওয়াকার সেই 2024-এর আগস্ট থেকেই বুঝতে শুরু করেছেন যে তিনি যখন ভেবেছেন তিনিও বিপ্লবের একজন বড় বীর, তিনিও শেখ হাসিনা সরকারের আদেশ আর মানবেন না এই ঘোষণা দিয়ে মার্চ টু ঢাকা সফল করে এবং তারপর জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলোকে ডেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেওয়ার মাধ্যমে এই সরকার, এই রাজনৈতিক দলগুলোর দ্বারা একজন বীর সেনাপ্রধান হিসেবে চিহ্নিত হবেন, যিনি কিনা নিরাপদে 2027-এর জুন মানে তার অবসরে পর্যন্ত সময়টা কাটাতে পারবেন। 2024-এর আগস্ট থেকেই সেনাপ্রধান ওয়াকার বুঝেছেন এর আশা নাই, সকলেই আসলে তাকে সরিয়ে দিতে চায়। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে যে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে, পদ বাঁচিয়ে, সম্মান বাঁচিয়ে 2027-এর জুন পর্যন্ত সেনাপ্রধান পদে টিকে থাকা। সে কারণে তিনি কিছুতেই ইউনূস যে এখন সিজিএস পদে, চিফ অফ জেনারেল স্টাফের মতো গুরুত্বপূর্ণ পদে তার পছন্দের লোক বসাতে আবারও উদ্গ্রীব হয়ে উঠেছেন, তাতে সাড়া দিচ্ছেন না। সিজিএস পদটি নির্বাচনের দায়িত্ব পালনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি বলছিলাম যে প্রতিদিন সেনাবাহিনী কি ভূমিকা রাখবে, কি কাজ করবে, কোথায় কোন পদক্ষেপ নেবে, এই প্রত্যেকটি তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করেন সিজিএস নিজে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেহেতু লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের জন্য রাজি হচ্ছেন না তাকে সিজিএস পদে নিতে, ওইদিকে বিএনপির তরফে চাপ সৃষ্টি করা শুরু হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর আরেকজন ব্যক্তিকে সিজিএস করা নিয়ে। তিনি হচ্ছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান কিন্তু মেজর জেনারেল পদে থেকে সিজিএস পদে যেতে পারবেন না, সেজন্য তাকে এক দফা প্রমোশন দিয়ে, পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেলও করতে হবে। এবং এই দাবি নিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করে এসেছেন এবং তারপর থেকে বিএনপিও, যেহেতু এই 12ই ফেব্রুয়ারির পরে কি হবে বলা যাচ্ছে না, তারাও চাচ্ছে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে, একটা বিশ্বস্ত সূত্র প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীর মতো ক্রুশিয়াল প্রতিষ্ঠানে, এবং তাদের পছন্দ হচ্ছে মীর মুশফিকুর রহমান। সেনাপ্রধান এ নিয়েও বিশেষ উৎসাহ দেখাতে পারছে না, একে তার জন্য মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে নিতে হবে। অন্যদিকে তার উপর আবার জামায়াতে ইসলামীর তখন চাপ সৃষ্টি হয় যে জামায়াতে ইসলামীর পছন্দ, ডক্টর ইউনূসের পছন্দ, খলিলুর রহমানের পছন্দ, ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমি যেই সেনাবাহিনীর জামায়াত ঘনিষ্ঠ যে অংশটিকে একরকমের নেতৃত্ব দেন বা তাকে যারা একরকমের মানে তাকে যারা অনুসরণ করেন, তার অনুসারীদের যে গোষ্ঠীটি, জামায়াত ঘনিষ্ঠ গোষ্ঠীটি সেনাবাহিনীর ভেতরে, তারাও যেই ব্যক্তিকে পছন্দ করেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, তাকে সিজিএস না বানিয়ে এখন বিএনপি ঘনিষ্ঠ মীর মুশফিকুর রহমানকে যদি ওয়াকারুজ্জামান আবার সেনাপ্রধান, যদি এখন সেনাপ্রধানের পরবর্তী পদ সিজিএস পদের মতো গুরুত্বপূর্ণ পদটি দিয়ে দেন, সেটা আবার আরেক রকম সমস্যা তৈরি করতে পারে সেনাবাহিনীর ভেতর। আর ওয়াকার
ওয়াকারুজ্জামান ঠিক এখন এই বিএনপি ঘনিষ্ঠ অংশটিকে বেড়ে উঠতে দিয়ে তার কোনো সুবিধা দেখতে পাচ্ছেন না। মানে তিনি জামায়াত ঘনিষ্ঠ অংশটিকে একটা দীর্ঘ সময় তার সমর্থন, ভক্তি, শ্রদ্ধা এবং তাদের জন্য স্পেস করে দিয়েও যখন দেখেছেন যে না, তিনি সেনাবাহিনীর ভেতরকার কর্মরত জেনারেলদেরকেও এমনকি সাধারণ কোর্টে গিয়ে, সিভিলিয়ান কোর্টে গিয়ে বিচারের মুখোমুখি হওয়া থেকে ঠেকাতে পেরেছেন, না তিনি সেনাবাহিনীর ভেতরের কোনো বিতর্ক, কোনো অভিযোগকে সেনাবাহিনীর ভেতরেই চাপা দিতে পেরেছেন। কাজে এখন নতুন করে বিএনপিকে মাঝখানে হঠাৎ করে ক্ষমতাবান হয়ে উঠতে দিলে সেনাবাহিনীর ভেতরে তার কি প্রতিক্রিয়া পড়বে সেটাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিত হতে পারছেন না। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পরিস্থিতিটা সামাল দিতে, তার জায়গাটা নিরাপদ রাখতে, বিশেষ করে জুলাই সনদ যখন পাশ হয়ে তার পথটার কি হবে, সেনাপ্রধান বলে আর কিছু থাকবে কিনা, নাকি একটা বিপ্লবের পরের মিলিশিয়া বাহিনীর মতো যেখানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের প্রশিক্ষিত অস্ত্রধারীরা এসে যোগ দেবেন, যেখানে এনসিপি যে বলছে যে সারা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দেবেন, তারা এসে যুক্ত হবেন। এমন একটা সেনাবাহিনী গঠিত হলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আর রাখা হবে কিনা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হাসনাত আব্দুল্লাহরা বহু মাস ধরে যে দাবি করে আসছেন, সত্যি কি ক্যান্টনমেন্ট থেকে বের করে রাস্তায় এনে রাজপথে বিচার করা হবে কিনা, এগুলো যখন জানেন না, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনে যখন 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশে ডিউটি করবেন, তখন সিজিএস এর মতো, চিফ অফ জেনারেল স্টাফের মতো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ পদটি খালি রাখছেন। এখনো তিনি এ বিষয়ে ইউনূসের পরামর্শে, খলিলুর রহমানের পরামর্শে কোনো সাড়া দিচ্ছেন না, শুধুমাত্র এ কারণে যে তিনি জানেন সিজিএস পদে যে যার পছন্দে যে নিয়োগ দিতে উদ্গ্রীব হয়ে উঠেছে, তার প্রধান কারণ এটাই যে সেনাপ্রধান অনুপস্থিত হয়ে গেলে, সেনাপ্রধানকে সরিয়ে দিলে কিংবা সেনাপ্রধান সরে যেতে বাধ্য হলে এই সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে যিনি নিয়োগ পাবেন তিনিই হবেন পরবর্তী সেনাপ্রধান। আসসালামু আলাইকুম। দেখেন, ইনোভেশন কনসাল্টিং তারা যে জরিপে দাবি করেছে যে দেশের 47% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, এখানে 22% দেখতে চায় ডক্টর শফিকুর রহমানকে এবং 2% নাহিদ ইসলামকে। আমি এই জরিপ ধরে কোনো কিছু বলবো না, কারণ আমি আমার পূর্বেরই অবস্থান যে বাংলাদেশের ইলেকশন পূর্ব এইসব জরিপ আমি পছন্দ করি না, আমার কোনো জরিপেই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আজকে এই জরিপে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটা শুনেই আমি লাফিয়ে এই জরিপ বিশ্বাস করব, তাহলে আগেরটা কেন বিশ্বাস করি না যেখানে জামাত এবং বিএনপির পার্থক্য দেখানো হয়েছে মাত্র 1%? বিষয়টা আসলে সেখানে না। বাস্তবতা হলো যে বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে এবং তারই হওয়া উচিত। দেশটাকে অন্তত একটা কন্ট্রোলে রাখার জন্যে এবং সর্বদলীয়, মানে এখানে গণতান্ত্রিক পরিবেশ রাখার জন্য। জামাত তো একটা একপন্থী দল, তারা একটা আলাদা অংশ, তাদের রাজনীতির দর্শন, তাদের ধর্মচর্চা, তাদের দেশ চালানোর যে কৌশল হবে, এগুলো একটা আলাদা, এগুলো বাংলাদেশের কালচারের বাইরে অনেকটা। সেই ক্ষেত্রে জামাতও তারেক রহমানের নেতৃত্বাধীন জাতীয় সরকার হলে একসঙ্গে তারা কাজ করতে পারবে, কাজ করে থাকে। কিন্তু শুধু যদি জামাতের প্রধানমন্ত্রী হয় তাহলে মুশকিল, এবং বাংলাদেশের মানুষের মধ্যেও এই পাবলিক পারসেপশন তৈরি হয়েছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। মুশকিলটা হচ্ছে দেশে অন্যান্য যে আলাপ সালাপ হয়, এই আলাপগুলা ওই যে জামাত বিএনপি খুব হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা, জামাত বিএনপিকে ছুঁয়ে ফেলেছে, বিএনপির ইমেজ কমেছে, বিএনপির দুর্নাম বেড়েছে, এটা সত্য। কিন্তু তারপরেও মানে প্রতিযোগিতাটা তো হচ্ছে আপনার 10 আর 90, 100-র মধ্যে 90% বিএনপির দিকে, 10% জামাতের দিকে, এরকম জায়গা থেকে প্রতিযোগিতা হচ্ছে। বিএনপির ইমেজ পড়তে আগে হয়তো এটা 70% ভোট ছিল 5 আগস্টে 2024-এ, বা 80% ছিল। এইটা কমতে নামতে না হয় ধরলাম 40%ই নামছে। তো 40% হলেই তো হয় একটা দেশে, আর দল গঠন করার জন্য বেশি লাগে না বাংলাদেশের মতো দেশে। বাংলাদেশের উদাহরণ বলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং ইন্টারনাল রাজনীতির যে আলাপ, ইন্টারনাল রাজনীতির যে হিসাব, এই হিসাব এই জরিপে কিছুটা উঠে এসছে বলা যায়। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, জনগণের মধ্যে বিএনপির সমর্থন ততই পোক্ত হচ্ছে বলে হালনাগাদ জরিপ চালিয়ে দেখতে পাওয়ার কথা জানিয়েছে ইনোভেশন কনসাল্টিং। বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠানটির পিপলস ইলেকশন
পালস সার্ভে পেপস তে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন বৃদ্ধির পাশাপাশি এখন 47% বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। পেপসের তৃতীয় রাউন্ডের ফলাফল আরও দেখাচ্ছে এই জরিপের আগের রাউন্ডগুলোর যারা জামাত বা জাতীয় নাগরিক পার্টির পক্ষে ছিলেন তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে যাচ্ছে। আওয়ামী লীগদের সমর্থকদের বড় অংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। আমার কাছে এই জায়গাটা হচ্ছে ইন্টারেস্টিং। দেখেন, আওয়ামী লীগ খুব ভালো করেই জানে যে জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে, জামাতে ইসলামীর দর্পণ যদি বলি সেটা হচ্ছে এনসিপি জামাত খুব সহজে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিবে বা আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে দিবে, এইটা এখন পর্যন্ত বোঝার কোনো উপায় নেই। এবং জামাত যতই বলুক, যতই আশ্বাস দিক, যতই পায়ে হাতে ধরুক, আওয়ামী লীগ ভোটারদের তারা নির্যাতিত হয়েছে বিএনপির দিয়ে, তারা 1 বছর দৌড়ের উপর ছিল বিএনপির উপর দিয়ে, কিন্তু জামাতের সেই বিশ্বাসটা বা জামাতকে নিজেদের জন্য রক্ষকের জায়গায় ভাববে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এই অবস্থা বোধহয় তৈরি হয়নি। ফলে আমার মনে হয় নির্বাচনে এখন যে আর 2 সপ্তাহের মতো বাকি আছে, এই 2 সপ্তাহে আস্তে আস্তে এটা ক্লিয়ার হবে যে আওয়ামী লীগের ভোট যেটাই হোক জামাতের বাক্সে যাবে না। বিএনপিতে যাবে এটা বলছি না, বা বিএনপি এই আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারে কিনা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে যান কিনা, এটা ভিন্ন বিষয়। কারণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিল্লিতে খুবই ব্যস্ত, তারা এই ইলেকশনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলে আমরা পত্রপত্রিকা এবং দিল্লির সূত্রে জানতে পারি। ফলে যদি আওয়ামী লীগের একটা অংশের ভোটও বিএনপির বাক্সে যায়, তাহলে জামাত নিয়ে এখন যেগুলো শোনা যায় এগুলো সবটাই উড়ে যাবে। এবং এই যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এইটাই বোধহয় প্রতিষ্ঠিত হবে। এবং তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে আওয়ামী লীগের ভোট পাইতে হবে। আওয়ামী লীগের ভোটবিহীন তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না, শুধু বিএনপির ভোটে। কারণ জনগণের একটা অংশ ক্ষিপ্ত হয়ে গেছে, এটা স্বীকার করতে হবে, এটাও স্বীকার করার উপায় নেই। ফলে আওয়ামী লীগ যদি এখন তাল দেয়, তাহলেই বিএনপির পক্ষে নিশ্চিত তার বিজয়টাকে নিশ্চিত ধরে রাখা সম্ভব বলেই আমাদের ধারণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।